নমস্কার। আজ 13ই জুন 2026। আমার দিনপঞ্জির আরেকটি পাতায় আপনাকে অনেক অনেক স্বাগত। আজ আমি ব্লগটা শুরু করলাম দুপুরবেলা খাওয়ার সময় থেকে। আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের নিরামিষ, তাই আজকে ছিল ভাত, ডালের বড়ি ভাজা, বিউলির ডাল, আলু পোস্ত আর সেই সঙ্গে আরও একটা পাঁচমিশালি সবজি। দুপুরবেলা এসেছিলাম ছাদে, আর ওই দূরে দেখুন একজন ভদ্রলোক, উনিও বোধহয় কোনো ব্লগ তৈরি করেন। তো উনি বেশ জোরে জোরে একটা হিন্দি গান গাইছিলেন, শুনতে মন্দ লাগছিল না। কি বিষয় নিয়ে তৈরি করেন বা কী তৈরি করেন সেটা আমি জানি না, বা ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয়ও নেই। মাঝে মাঝেই দেখি যে উনি এরকম সন্ধে হলে পরেই ছাদের ওপর ওঠেন এবং ছাদের ওপর উঠে চিৎকার করে কিছু বলতে চান। যাই হোক, আজকে তো সন্ধেবেলা সুজয় আসেনি। সুজয় এসেছিল অনেক পরে, তার আগেই আমার গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আজকে ছাদেও এসেছিলাম একটু বেলার দিকে, কারণ সারাদিন এত পরিশ্রম গেছে যে সন্ধেবেলা বা বিকেলবেলার দিকে শরীরটা আর ইচ্ছে করছিল না যে কিছু করি। যখন ছাদে এলাম তখন প্রায় সন্ধে। গাছগুলোতে জল দিয়ে একটু রাস্তার দিকে তাকালাম, দেখলাম রাস্তাঘাটে ভিড় বেশ বেশি। তার কারণ আজকে তো উইকেন্ড, সেই সঙ্গে সঙ্গে বোধহয় লোকজন এখন বাড়ি ফিরছে বা বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আজকে যেহেতু এই মাসের এটা সেকেন্ড স্যাটারডে, সেই জন্য ব্যাংক বা ওই জাতীয় সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে বন্ধ ছিল। যাই হোক, দেখলাম আজকে রাস্তায় বেশ ভিড়ই ছিল। আমি একটু বেরিয়েও ছিলাম সন্ধ্যের দিকে। আর আমাদের বাড়ির সামনে যে অশ্বত্থ গাছটা ছিল সেটা আজকে ট্রিম করে দেওয়া হয়েছে, তার ফলে এখন ছাদ থেকে রাস্তাটা অনেক পরিষ্কার দেখা যায়। ভালোই হলো, রাস্তাঘাটে আমাদের এখানে তো বিভিন্ন ধরনের ইভেন্ট লেগেই থাকে, সেগুলো ছাদ থেকে এখন পরিষ্কার দেখা যাবে। ছাদ থেকে নেমে যাব এবার ঠাকুর ঘরে। আর আমাদের দরজার সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন না, এই ছবিগুলো আমি উড়িষ্যা থেকে কিনেছিলাম। উড়িষ্যার কাছেই একটা শিল্পগ্রাম আছে, যেখানে বিভিন্ন শিল্পীরা তাদের হস্তশিল্প প্রদর্শন করে থাকেন এবং বিক্রিও করে থাকেন। এই ছবিগুলো ওখান থেকেই কেনা। আর এইটা তো আমাদের বাংলার নিজস্ব একটা আর্ট, তামার ওপর খোদাই করা। তো চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে এখন সন্ধেবাতি দিতে হবে। আর যেহেতু শনিবার, আজকে ঠাকুরদের জামা কাপড়ও সব চেঞ্জ করিয়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরদের জামা কাপড়ও চেঞ্জ করিয়ে দিয়েছি। আর সামনেই তো রথযাত্রা, প্রথমে স্নানযাত্রা, তারপরে রথযাত্রা। তো আমাদের বাড়িতেও আবার জগন্নাথ দেবের পুজো হয়, তার কিছুটা প্রস্তুতিও আস্তে আস্তে শুরু করতে হবে। কারণ পুজোটা তো আমরা নিজেরাই করি, নিজেদের মতন করে। দেখা যাক এবার কতদূর কী করতে পারি। আজকে বলদেব, মা সুভদ্রা, জগন্নাথ দেবকেও নতুন পোশাক পরিয়ে দিয়েছি। চলুন তাহলে চা খাওয়া যাক এবার। এক বাটি মুড়িয়ে, দুটো বিস্কুট আর এক কাপ চা, এই ছিল আমার বরাদ্দ। আমি এখন একটু বেরোচ্ছি। এখন সন্ধেবেলা, সন্ধে 8টা মতো প্রায় বাজে। সমস্ত কাজকর্ম শেষ করতে করতে বেশ একটু দেরি হয়ে গেল আজকে। এখন তো আপনারা জানেন যে প্রত্যেক শনিবার আমি মায়ের মন্দিরে যাই, তো সেই জন্যই বেরোচ্ছি। আর সঙ্গে আরও কিছু কাজ আছে। চলুন সেসব সেরে আবার মায়ের মন্দিরে আপনাদের সঙ্গে দেখা হবে। কলকাতায় বিশ্বকাপ ফুটবলের প্রকোপটা কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছে। এখন চলবে এটা। সমস্ত পাড়াগুলো দুটো দলে প্রধানত বিভক্ত, ব্রাজিল আর আর্জেন্টিনা। আমাদের পাড়াটাও তার ব্যতিক্রম নয়। এখানে দেখুন, কিছুদিন আগেই যেখানে ভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলির পতাকা ফেস্টুন ব্যানারে একেবারে ছেয়ে ছিল, এখন কিন্তু সেগুলো আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকায় আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে। এটা একদিক থেকে খুবই ভালো একটা ব্যাপার। আর বিশ্বকাপ তো একটা পৃথিবীব্যাপী উৎসব। রাসবিহারী মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রাফিকে, তখনই দেখলাম এই নাগকেশর গাছটা কি সুন্দর। দেখুন কীরকম ফুল ফুটে আছে। এই নাগকেশরের ফুলের গন্ধ কিন্তু ভীষণই সুন্দর। ইচ্ছে আছে একবার এই গাছটা থেকে একটা ফুল নিয়ে আসবো, কিন্তু মুশকিলটা হচ্ছে সন্ধ্যের পরে এই গাছে হাত দেওয়া যায় না। আর বলতে বলতে চলে এসেছিলাম মায়ের বাড়ি। আমি যখন এসেছিলাম তখন আরতি চলছিল, আমরা আরতি দেখলাম। আর তারপরে এখানে শান্তির জল দেওয়া হচ্ছিল। আর যেহেতু শনিবার, সেই জন্য মায়ের মন্দিরে ভিড়ও খুব বেশি। মাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে আসলে মন্দিরটা এত ছোট যে মানে যদি 50 জন লোকও হয়ে যায় সেখানেও খুব চাপাচাপি হয়ে যায়। এই ভিড়টাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। আর সবাই চান একটু সামনে থেকে মাকে দর্শন করার জন্য। আমি অনেক পেছনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়েই মাকে দর্শন করলাম।
প্রথমে আরতিটা দেখেছি মার গর্ভগৃহে দাঁড়িয়েই। তো আরতির সময় যেহেতু ছবি তোলা যায় না, সেই জন্য আমি কোনো ছবি তুলিনি। আর তারপরে গর্ভগৃহ থেকে বেরিয়ে আমি তারপরে পেছন দিক থেকে এই ভিডিওটা নিয়েছিলাম। মাকে খুব সুন্দর দেখাচ্ছিল। আর এই যে লাল কাপড় পরা যাকে দেখছেন, ইনি হচ্ছেন এই মন্দিরের প্রধান পুরোহিত। ইনি বহু বছর ধরে এই মন্দিরে পৌরোহিত্য করছেন এবং সকলকে অত্যন্ত স্নেহ করেন, সকলের সঙ্গে হেসে কথা বলেন। মানে সত্যি কথা, এত বয়স পর্যন্ত যে এত পরিশ্রম করেন উনি, সেটা একেবারে দেখার মতো। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম স্পেন্সার্সে, কারণ আমাদের বাড়ির গ্রসারি কিছুটা বাড়ন্ত। সেই সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসপত্রগুলো কিনে একবার স্টোর করতে হবে, তার কারণ এর মাঝখানে যদি কোনো কিছু দরকার পড়ে বুবুর পক্ষে একটু অসুবিধা হবে সেগুলোকে ম্যানেজ করা, কারণ যেহেতু ও একাই থাকবে আর পুরো ব্যাপারটা ওকে একাই হ্যান্ডেল করতে হবে। তো যাই হোক, সেখান থেকে আমরা আমাদের পরিবারের যে মাসিক গ্রসারি সেটা কিনে তারপরে যাব একটু ওষুধের দোকানে, কিছু ওষুধপত্র কিনতে হবে। এক সপ্তাহের পুরো ওষুধ কিনতে হবে, তার কারণ বাইরে বেরোনোর আগে অন্তত আমার যেসব ওষুধ যেগুলো আমি রেগুলারলি নিয়ে থাকি সেগুলো তো কিনতেই হবে। গ্রসারি শপ থেকে বেরিয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তাঘাট এখন মোটামুটি পরিষ্কার, এখন প্রায় 10টা মতো বাজে। চলুন, বাড়ি ফিরে এসেছি সব কিছু করে। আজকে যেটা আপনাদেরকে বলার, সেটা যে ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার বা আমার যে ফিলিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করা, সেটা হচ্ছে 2021 সালের ভোটের পর আমরা দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা। সেটা যে যথেষ্ট চাঞ্চল্যকর ছিল সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আর 2026-এর পর আমরা দেখছি ভোট পরবর্তী তদন্ত। কথায় কথায় যেখানে সেখানে তদন্তকারী দলরা চলে যাচ্ছেন এবং নতুন নতুন করে এক এক দিন এক একটা নতুন নতুন বিচিত্র রকমের এক একটা তছরূপ আমাদের সামনে উঠে আসছে। এই যেমন গতকাল একটা তছরূপের কথা শোনা গেল যে আমাদের এখানে যে বিজনেস সামিটগুলো হতো, অর্থাৎ পূর্ববর্তী সরকার যে বাণিজ্য সম্মেলনগুলি করতেন, সেগুলি যে ইভেন্ট ম্যানেজমেন্টের বা যে ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের থ্রুতে করানো হতো, তাদের নাকি 650 কোটি টাকার মতো তাদের দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বিজনেস সামিটের পর কিন্তু 100 কোটি টাকার ইনভেস্টমেন্টও পশ্চিমবঙ্গে হয়নি। তাহলে কি আমরা ধরে নেব যে যেসব শিল্পপতিরা এইসব বিজনেস সামিটে এসেছিলেন তারা তাদের অ্যাপিয়ারেন্স ফি নিয়েছেন? তাই যদি হয় তাহলেও তো সেই অঙ্কটা এই যে টাকাটা দেওয়া হয়েছে তার কাছাকাছি পৌঁছচ্ছে না। তাহলে এটা কিন্তু একটা মানে ভাববারই বিষয়। শুধু তাই নয়, মানে আমাদের মতো লোকজন যে আছেন যারা শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষজন, তারা যেমন এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট বেশি মানে কি বলবো চিন্তিত, তেমনি যারা আছেন যারা সেই অর্থে তারা অতটা শিক্ষিত নন, তারা নিম্নবিত্ত বা ওই স্ট্যান্ডার্ডেই যারা বিলং করেন, তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে বিশেষভাবে চিন্তিত। এই যে আমাদের সুজয় যে রোজ আমাকে বিকেলবেলা সাপোর্ট দেয় গাছগুলোতে জল দেওয়ার জন্য বা গাছগুলোর পরিচর্যা করার জন্য, ও আমাকে একটা অদ্ভুত কথা বলল সেদিনকে। কথাটা কিন্তু মানে শুনতে অতটা হাস্যকর মনে হলো, কথাটা কিন্তু একেবারে সত্যি। ও আমাকে বলল, দেখো দাদা, এই যে লোকগুলো এত চুরি করেছে এইসব ধরা পড়ছে, তো আমাদের, ও মুখ্যমন্ত্রীর নাম করেই বললো আর কি, যে উনি তো বলেছিলেন যে কলকাতা লন্ডন হয়ে যাবে, তো লন্ডন তৈরি করার জন্য যত টাকা দরকার সেই টাকাটা না ওরা জোগাড়ও করেছিল, কিন্তু টাকাটা জোগাড় করে ওরা ভেবেছে যে এটাকে লন্ডন করে কি হবে, এটা তো আর আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো কাজে আসবে না, তাহলে চলো টাকাটা আমরা নিজেরাই নিয়ে নিই। অবস্থাটা একবার বুঝুন যে মানুষের ধ্যান ধারণা কি কোন পথে চালিত হচ্ছে। অর্থাৎ আমাদের পূর্ববর্তী সরকার আমাদের কিন্তু বাধ্য করেছেন এইসব জিনিসগুলো ভাবতে। এই যেমন গতকাল একটা খবর সামনে এলো, যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আত্মসহায়ক বা পার্সোনাল সেক্রেটারি, তিনি আবার কিছু টাকা তছরূপ করেছেন, সেটাও বেশ বড় অ্যামাউন্ট। তার মোবাইল টাওয়ার মনিটর করতে করতে ইডি গিয়ে হাজির হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাত্রিবেলা। দীর্ঘ সময় অপেক্ষার পর যখন কেউ তালা খুলল না, তখন তালা ভেঙে তারা ভেতরে ঢুকলেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী ওই খবর পেয়ে শটান সেখানে চলে এলেন।
একটা রীতিমতো চোর পুলিশ খেলা চললো, কিন্তু মানে ফাইনালি তাকে ধরা গেল না। এখন ধরা পড়েছেন কিনা আমি জানি না, আমি আজকে সারাদিন আর সেইভাবে খবরের দিকে চোখ দিতে পারিনি বা নজর দিতে পারিনি। সারাদিন বাড়ির এতই কাজ ছিল, প্লাস সামনের সপ্তাহ তো আমি থাকছি না, মঙ্গলবার থেকে সেই শনিবার পর্যন্ত। শনিবার আমি সকালে ফিরে আসব। তো সে যাই হোক, তো এই ব্যাপারগুলো কিন্তু মানে কি বলবো, মানে আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এইগুলো এতই ফ্রিকুয়েন্টলি হচ্ছে যে মেইন যে আমাদের যে জিনিসগুলো আমাদের দেখা, সেই জিনিসগুলো থেকে আমাদের ফোকাসটা কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে। আগে যে সরকার এখন আমাদের এখানে ক্ষমতায় আছে, অর্থাৎ বিজেপি সরকার, তারা কিন্তু একটা তাদের সংকল্পপত্রে একটা জিনিস বলেছিল যে 45 দিনের মধ্যে তারা কি করবে। সেই সব জিনিসগুলো কিন্তু এখন রিভিউ করার একটা সময় চলে এসছে, কারণ নতুন সরকারের 45 দিন মনে হয় অতিক্রান্তই হয়ে গেছে। আর যদি নাও হয় তাহলে 2-1 দিনের মধ্যেই হবে। সেই 45 দিনের মধ্যে তারা কি করবেন বলেছিলেন, সেই সব জিনিসগুলো কিন্তু এখন মিলিয়ে নেওয়ার সময় হয়েছে। সুতরাং ওই সব দিকে নজর না দিয়ে আমাদের অন্তত কিছুটা সময় এইসব দিকেও নজর দেওয়া উচিত। অর্থাৎ আমরা যেসব নাগরিক সুযোগ সুবিধে পাওয়ার জন্য এই সরকারকে নির্বাচিত করে এনেছি, সেই সরকারের সংকল্পপত্রে 45 দিনের যে অ্যাজেন্ডাটা ছিল, যা 45 দিনে যে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা ফুলফিল হয়েছে কিনা সেটাও দেখার। আর যদি ফুলফিল হয়ে গিয়ে থাকে তাহলে তার সেখান থেকে কারা উপকৃত হলেন, কিভাবে উপকৃত হলেন। আর যদি ফুলফিল না হয়ে গিয়ে থাকে তাহলে কেন সেটা হয়নি, সেটাও আমাদের দেখার বিষয়। আজকাল তো আগেকার দিনে যারা তাবড় নেতা ছিলেন সবাই এখন আগের সরকারের সমালোচনায় ব্যস্ত, এমনকি অনুব্রত মণ্ডল পর্যন্ত গতকাল মুখ খুললেন টিভির সামনে। কী আর করা যাবে, এখন এরা ক্ষমতার বৃত্তে থেকে অভ্যস্ত, ভাবছেন যে এইসব করে যদি ক্ষমতার বৃত্তে আবারও নতুন করে চলে আসা যায় তাহলে ক্ষতি কী। এদিকে আবার মদন মিত্রের বাড়িতেও আজকে ইডি রেড করেছে, সেখান থেকে আবার কি ধরা পড়লো কে জানে। তিনি তো আবার একজন মহান ব্যক্তি, ওনার সঙ্গে আমার একবার পরিচয়ও হয়েছিল, পরিচয় না, আমি বাধ্য হয়েছিলাম ওনার সঙ্গে পরিচিত হতে। সেটা হচ্ছে লেবার কোর্টে একবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং উনি যখন ওই কোর্ট রুমে ঢুকেছিলেন তখন সেখানকার যিনি ডেপুটি ছিলেন তিনি কোর্টরুমে তখন উপস্থিত ছিলেন। তা ওনার বক্তব্য ছিল যে আমরা কেন ওকে দেখে উঠে দাঁড়াইনি, আমরা কেন উঠে দাঁড়াবো সেইটা উনি ঠিক যুক্তিগ্রাহ্য কোনো তত্ত্ব দিতে পারলেন না। আমার বক্তব্য ছিল যে যেহেতু ওখানে যিনি এই লেবার কোর্টের যিনি এই রুমের যিনি প্রধান, তিনি যখন বসে আছেন বা তিনি যখন আমাদের বসতে বলেছেন, অন্য কারুর ব্যাপারে সৌজন্য দেখিয়ে আমাদের উঠে দাঁড়ানোটা বোধহয় উচিত নয়। তো যাই হোক, এই নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছিল। উনি প্রচণ্ডই একজন দাম্ভিক প্রকৃতির মানুষ বলেই আমার মনে হয়। তো কিছু করার নেই, কী আর করা যাবে, যার স্বভাব যেরকম। তো তিনি তো আর এক কাঠি ওপরে, তিনি চাকরি বিক্রি করেছেন। চাকরি বিক্রি করার জন্য তিনি টাকা পয়সা যে নিয়েছেন তা নয়, তিনি আবার সোনাদানাও নিয়েছেন লোকের কাছ থেকে। সুতরাং বুঝতেই পারছেন যে ব্যাপারটা কতদূর, এই জল কতদূর গড়াবে আবার ভগবান জানে। উনি কিন্তু মাঝখানে একবার জেলও খেটে এসছেন। যাই হোক, চলুন আজকে এ পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুত্বের হাতটি আমার দিকে বাড়িয়ে দেবেন। আজকে এ পর্যন্তই, শুভরাত্রি।